বিয়ের কার্যক্রম শেষ করে ফিরতে ফিরতে নিতুদের প্রায় রাত হয়ে যায়। বাড়ির ছেলেমেয়েরা আর কিঞ্চিত গুরুজনেরা আগেভাগে এসে ঘরবাড়ি গুছিয়ে নববধূকে বরণ করার প্রস্তুতি নিয়ে নেয়। অতঃপর বাকিরা এসে পৌঁছাতেই বরণ করা হয় বর ও নববধূকে। আনুষ্ঠানিক রীতিনীতি মেনে বধূকে বসিয়ে রেখে আসা হয় ফুলসজ্জিত রুমে। সকলে কিছুক্ষণ হাসি ঠাট্টা করে চলে আসে বাইরে। ইনকে হেনস্থা করতে তার আসার পূর্বেই দরজার সামনে গোল হয়ে দাঁড়ায় সকলে। নিতু সেখান থেকে চলে আসতে চাইলেও নাহিদের জন্য পারে না। অগত্যা সকলের সাথে দরজা ধরে দাঁড়ায়। অনন্তর মাহিনের দেখা মিলতেই সকলে হামলে পড়ে তার উপর। জানায় মোটা অঙ্কের টাকা না নিয়ে তারা কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেবে না। মাহিন প্রথমে রাজি না হলেও সকলের পিড়াপিড়িতে অবশেষে রাজি হয় টাকা দিতে। টাকা পাওয়া মাত্রই সকলে হই হুল্লোড় করে দরজা ছেড়ে দেয়। সকলের উচ্ছ্বাস দেখে মাহিন মুখ বাঁকিয়ে বলে, যত মজা করার করে নে, এই দিন ফুরিয়ে আমার দিনই আসবে, সেদিন আমিও বোঝাবো মজা। নাহিদ দাঁতের পাটি বের করে বিস্তৃত হেসে বলে, আগে আসুক তোমার দিন, তারপরে কথা বইল। আমাদের দিনে তোমার কথা বলা সাজে না। এখন চুপচাপ বাসর ঘরে গিয়ে নিজের কাজ করো, যাও। মাহিন কপট রাগ দেখিয়ে বলে, আমার কথা বাদ দে, সামনে না আরিয়ানের বিয়ে, নিজের ভাইয়ের থেকে চারানা বের করতে পারিস কিনা দেখুম। যদি না পারছোস টাকা বের করতে, তোর একদিন কি আমার একদিন। নাহিদ ভাব নিয়ে বলে, টাকা না দিলে ভাইয়ের বাসরই হতে দিব না আমি। ভাবিরে কিডন্যাপ করে হলেও টাকা হাতাবো আমি। মৃদুল বলে, স্লোগান তাইলে কি হবে? টাকা দাও বউ নাও, নাকি বাসর করিতে হলে আমাদের দাবি মানতে হবে, কোনটা? স্লোগান শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। এদিকে আরিয়ানের নাম শুনতেই নিতুর মেদুর গালে ছড়ায় রক্তিমা। মাথা নুয়ে যায় লজ্জায়। ভাই একটা দুনিয়ার বদরাগী, আর একটা পুরাই লাগামহীন। কাদের মাঝে যে চলে আসলো নিতু, আল্লাহ মালুম। হঠাৎ পেছন থেকে কেউ গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, মাহিন তুই এখনো বাইরে কেন? আর কি নিয়ে মজা হচ্ছে? আরিয়ানের কণ্ঠস্বর সকলে শনাক্ত করতে পেরে মুহূর্তেই জমে যায়। তটস্থ হয়ে পিছনে ঘুরে তাকায় সকলে। আরিয়ানের গম্ভীর্যপূর্ণ অভিব্যক্তি দেখেই সকলেই ফাঁকা একটা ঢোক গিলে নেয়। এদিকে মাহিন আরিয়ানকে দেখা মাত্রই চওড়া হাসি দেয়। মনে মনে নাহিদ এবং সকলকে ফাঁসিয়ে দেওয়ার ফোন দিয়ে টেনে নিয়ে বলে, আরে তোর কথাই তো হচ্ছিল। ওরা বলছিল। চোখের পলকেই নাহিদ মাহিনের পেটে কনুই দিয়ে আঘাত করে মাহিনকে অর্ধেক কথার মাঝেই থামিয়ে দেয়। মাহিন ব্যথায় পেট চেপে ধরে নাহিদের দিকে রোষাগ্নি দৃষ্টিতে তাকায়। নাহিদ সেই দৃষ্টি উপেক্ষা করে কিঞ্চিত হেসে আরিয়ানকে বলে, কিছু না ভাই, মাহিন ভাই আজ এরা পেঁচাল পারে খালি। আমরা তো শুধু তাকে বাসর ঘরে ঢুকাচ্ছিলাম, কি ঠিক না বলো সবাই? বাকিদের দিকে অপ্রস্তুত ভঙ্গিতেই প্রশ্ন ছড়ে নাহিদ। পরক্ষণেই সকলে সেই কথার সমর্থন জানায়, কেননা এইখানে কম বেশি সকলেই আরিয়ানের রাগ সম্পর্কে অবগত। নিজে বা অন্যকে নিয়ে কোন রকমের ব্যঙ্গাত্মক উক্তি আরিয়ানের পছন্দ নয়। একবার এক কাজিন মজার ছলে আরিয়ানকে নিয়ে মজা করেছিল। অতঃপর আরিয়ানের ঝাড়ির বর্ষণেই তার 102 ডিগ্রি জ্বর এসে কুপকাত অবস্থা। সেই থেকেই তারা কখনো আরিয়ানের সামনে মজা করার দুঃসাহসিকতা করে না। তৎক্ষণাৎ সকলের এরূপ পরিবর্তনে নিতু বেশ চমকায়। নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে থাকে তাদের। আরিয়ান ভুরুকুসকে তাকিয়ে বলে, আচ্ছা মাহিন, তুই এখন ঘরের ভেতরে যা, আর বাকিরা যারা আছো তারা সবাই নিজ নিজ রুমে যাও। সকলে মাথা দুলিয়ে সম্মতি জানায়। মাহিন পুনরায় কিছু বলতে নিলে নাহিদ মাহিনকে ঠেলে রুমের ভেতরে ঢুকিয়ে চাপা কণ্ঠে বলে, প্রতিশোধ নিলে অন্যভাবে নাও। আমাদের বাঘের মুখে ফেলার ফন্দি কেন আটছো? এদিক সেদিক এখন না তাকিয়ে সোজা মন দিয়ে বাসর করো, যাও। কথাটা বলেই নাহিদ কিঞ্চিত শব্দ করে দরজা আটকে দেয়। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নাহিদ সকলকে নিয়ে কেটে পড়ে। আরিয়ান এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় নিতুর পানে। রুমে চলো। নিতু মাথা দুলিয়ে পেছন পেছন যায় আরিয়ানের। যাওয়ার মাঝে আরিয়ানের ডাক পড়ে, নীলুফা ডাকছেন। আরিয়ান নিতুকে রুমে যেতে বলে নিজে চলে যায় নীলুফার রুমে। নিতু রুমে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। আখি পল্লবী ভর্তি নিদ্রা বিরাজমান। মিনিট দুয়েক না পেরোতেই চোখ লেগে আসে নিতুর। বেশ কিছুক্ষণ পর তন্দ্রাঘরে অতি পরিচিত পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনতে পায় নিতু। পিটপিটিয়ে চোখ খোলার চেষ্টা করে সে। আধো নিভন্ত চোখে তাকায় সামনে। মুখের সামনে আরিয়ানের প্রতিচ্ছবি দেখে মন্থর কণ্ঠে বলে, কি হয়েছে? ঘুমাতে দিন না। আগে ওঠো, এভাবে কেউ ঘুমায়? কিছুই তো চেঞ্জ করনি। ফ্রেশ হও, তারপরে ঘুমাও। নিতু এক প্রখা কণ্ঠে বলে, আমি এভাবেই ঘুমাবো। উফ, ওঠো তো। আরিয়ান এক প্রকার টেনেই নিতুকে উঠালো। নিতু ঘুমে ঢুলো ঢুলো অবস্থায় আরিয়ানের দিকে এক রাশ বিরক্তি নিয়ে তাকায়। আরিয়ান সে দৃষ্টি আমলে না নিয়ে নিজ উদ্যোগেই এক এক করে নিতুর গহনাগুলো সব খুলে দিল। অতঃপর ব্যাগ থেকে এক সেট জামা বের করে ধরিয়ে দিল নিতুর হাতে। কিছুটা অসন্তোষজনক কণ্ঠেই বলে, এতটা পথ জার্নি করে এমন নোংরা অবস্থায় কেউ ঘুমাতে পারে? এখনই গিয়ে শাওয়ার নেবে তুমি, যাও। নিতু অপ্রসন্ন কণ্ঠে বলে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এত রাতে শাওয়ার? আরিয়ান কঠিন চিত্ত কণ্ঠে বলে ওঠে, যা বলেছি তা করো, যাও। ধুলো মাখা শরীর নিয়ে আর যাই হোক তুমি আমার পাশে ঘুমোতে পারবে না। আচ্ছা তাহলে আমি মায়ের রুমে যাচ্ছি, তার সাথেই ঘুমাবো আমি আজ।
কথাটা বলে নিতু দরজার দিকে যেতে নিলে আরিয়ান তার বাহু ধরে টান দেয়। স্বগতোক্তি কণ্ঠে বলে, এক পাও যদি রুম থেকে বাইরে যাওয়ার জন্য চালিয়েছ, আমার চেয়ে খারাপ কেউ হবে না। ফ্রেশ হতে যাও এখনই। নিতু প্রত্যুত্তর করতে চাইল, তবে আরিয়ানের দৃঢ় ভাব দেখে দমে গেল। সেই সাথে খানিকটা অভিমান হলো আরিয়ানের দৃঢ় ব্যবহারে। অগত্যা একরাশ অভিমান নিয়েই চলে গেল ফ্রেশ হতে। নিতু যেতেই আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতঃপর নিতুর গহনাগুলো বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানাটা ঝাড় দিয়ে নিল। রুমে এয়ার ফ্রেশনার স্প্রে মেরে নিজে বেরিয়ে গেল রুম থেকে নীলুফার রুমের উদ্দেশ্যে। তার এখন আবার ফ্রেশ হওয়া প্রয়োজন। নিতু বেরিয়ে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভুরু কুচকালো। তবে বিষয়টা এতটা আমলে নিল না। কোন রকম চুল মুছে দ্রুত গায়ে এলিয়ে দিল বিছানায়। নিদ্রায় কাবু সে, নয়ন দুইটি নিমজ্জিত আধারে। নিতু শুয়ে পড়তেই আরিয়ান রুমে এলো। প্রখর দৃষ্টিতে তাকালো নিতুর দিকে। উল্টো মুখ করে শুয়ে আছে সে। চুল বেয়ে তার তখনও টপ টপ করে পানি ঝরছে। ভিজে যাচ্ছে নীলাভে আবৃত বালিশ বিছানা। সিক্ত জামা আড়ষ্টভাবে লেপ্টে আছে পিঠের সাথে। আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হাতে থাকা তোয়ালেটা দিয়ে এগিয়ে গেল নিতুর দিকে। ফের টেনে উঠালো তাকে। নিতু এবার আকাশ ছুঁই ছুঁই রাগ নিয়ে বলল, কি সমস্যা? বারবার আমাকে নিয়ে টানা হেঁচড়া কেন করছেন? ঘুমাবো আমি। আরিয়ান চিন্তামগ্ন কণ্ঠে বলে, মাথা মোছুনি কেন ঠিক মতো? ঠান্ডা লেগে যাবে তো। নিতু আরিয়ানের কথা অগ্রাহ্য করতে চাইলে আরিয়ান নিতুকে নিজের বুকের সাথে ঠেস দিয়ে ধরে। খুব সন্তর্পণে চুলগুলো মুছে দিতে থাকে। ঘুমের তাড়নায় নিতুও নিভৃতে গুটিয়ে আসে আরিয়ানের দিকে। ক্লান্ত থাকায় ঘুমন্ত কুমারী সে অবস্থায় পাড়ি জমালো বিভোর রাজ্যে। আরিয়ান বিষয়টা উপলব্ধি করতে পারল আরো পরে। নিতুকে এইভাবে ঘুমিয়ে পড়তে দেখে আরিয়ান স্বল্প প্রশস্তে হেসে বলে, মেয়েটা এত ঘুমকাতুরে কেন? মেহেদিরাঙা বিকেলের স্বচ্ছ প্রতিচ্ছবি ছোট দিঘির বুকে। মৃদু বাতাসের দোলে কম্পিত আকাশ। দিঘির ঠিক পূর্ব দিকে পদ্ম গাছের কচি লতাপাতা ছড়িয়ে আছে বিশৃঙ্খলভাবে। বর্ষার আগমনে দেরি বলে অভিমানী ফুল ফোটেনি এখনো। সকালে কালবৈশাখী ঝড়ের আগমন হওয়ায় বাতাসে এখনো কাঁচা মাটি ও বুনো ফুলের সুবাস বিদ্যমান। দিঘির পাড়ে বসেই পড়ন্ত বিকেলের অপার্থিব সৌন্দর্য উপভোগ করছে একদল কিশোরী। তার মধ্যে নিতুও অন্তর্ভুক্ত। আরিয়ানের কাজিনদের সাথেই এই দিকটায় আসা তার। জায়গাটা কোলাহলমুক্ত হওয়ায় সেখানেই জমে গেল আড্ডা। আকস্মাৎ নিতুর ইচ্ছে হলো দিঘির জলে পা ভেজাতে। নিজের ইচ্ছেকে হেলায় যেতে না দিয়ে পাড়ে কাঠ দিয়ে বাঁধানো উঁচু জায়গায় বসে সন্তর্পণে পা ডুবিয়ে দিল শীতল জলে। নিতুকে দেখা দেখি কয়েকজন এগিয়ে এসে একই কাজ করলো। গল্প গুজবের সময় কাটলো কতক্ষণ। অতঃপর সাঁঝ নেমে আসতেই সকালে উঠে দাঁড়ালো এক এক করে। তবে নিতু উঠল না, বসেই রইল। তার ভালো লাগছে এখানে, খোলা আকাশের নিচে নির্মল বাতাসে। নিবিড় দৃষ্টি স্থির হলো মিলিত আকাশের পানে। নিতুকে এইভাবে বসে থাকতে দেখে এমদাদুলের বড় মেয়ে সুবর্ণা বলে ওঠে, ভাবি ভেতরে যাবে না? একটু পরে আজান দেবে, এর আগে বাসায় না ফিরলে মা বকবে। নিতু মন্থর কণ্ঠে বলে, আমি এখানে আরেকটু থাকতে চাই, তোমরা যাও, আমি না হয় একটু পর আসছি। রাসেলের কনিষ্ঠ মেয়ে রামিসা বলে, তোমাকে না নিয়ে ফিরলে আমরা সবাই বকা খাবো। এভাবেই মা বলে, সন্ধ্যার সময় দিঘির পাড়ে থাকতে নেই, জিনে ভূতে ধরে, তুমি চলো না আমাদের সাথে। নিতু পুনরায় বলে, বকবে না। আমি বলবো না, আমি থাকতে চেয়েছিলাম বলেই তোমরা ফিরে গেছো, তোমাদের দোষ নেই। সকলে আরো কয়েকবার নিতুকে তাদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু শেষে নিতুকে রাজি না করাতে পেরে ব্যর্থ হয়ে চলে যায় তারা। কিঞ্চিত সময় পরই প্রতিধ্বনিত হয় আজানের মিষ্টি ধ্বনি। ধীরে ধীরে রঙিন আকাশ আবৃত হয় কৃষ্ণের রঙে। নিতু মাথায় দেওয়া ঘোমটা আরেকটু টেনে নিয়ে পুনরায় মন দেয় আকাশের রূপান্তর দেখতে। কিছু সময় অতিবাহিত হতে না হতেই পেছন থেকে আরিয়ানের কণ্ঠ ভেসে আসে, তুমি এখনো এখানে কি করছো? নিতু ফিরে তাকায়, নির্বিকার কণ্ঠে বলে, আকাশ দেখছি। দেখা হলে ভিতরে চলো, এখন দিঘির পাড়ে থাকা নিরাপদ না। নিতু হেসে বলে, কেন? আপনিও কি জিনভূতে বিশ্বাস করেন? আরিয়ান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলে, বখাটে ছেলের দল বের হয় এ সময়, এদিকটাই বেশি আসে ওরা। নিতু ঠোঁট গোল করে বলে, ও আচ্ছা, চলো। নিতু কথা না বাড়িয়ে উঠতে নেয়, তা দেখে আরিয়ান এগিয়ে এসে ওর হাত ধরে, আস্তে ধীরে ওঠো, পড়ে যাবে না হলে। নিতু প্রত্যুত্তর করে না, তবে কিঞ্চিত হাসে। মনটা আজ তার হৃষ্টচিত্ত। আরিয়ানের হাত ধরে উঠে দাঁড়ালো সে। নিতুর হাতে ও পেছনে মাটি লেগে থাকায় ঝাড়া দিল। আরিয়ান সেটা লক্ষ্য করে পকেট থেকে রুমাল বের করে নিতুর হাত টেনে ধরল। খুব যত্ন সহকারে হাত দুটো মুছে দিতে রুমালটা পানিতেই ফেলে দিল। নিতু তা দেখে বলল, ফেললেন কেন? এইভাবে চলো এখন। নিতু পাল্টা প্রশ্ন করতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে আর করল না। সিক্ত পায়ে জুতো চড়িয়ে হাঁটা দিল আরিয়ানের সাথে। বাগানের পথ ধরে কিছু দূর এগোলেই শেখ বাড়ি। ভেজা ঘাসের ওপর নিতুকে অসাবধানতার সাথে হাঁটতে দেখে আরিয়ান বলল, আস্তে হাঁটো, জায়গাটা ভেজা, পড়ে যাবা। আরিয়ানের কথাটা বলতে দেরি, তবে নিতুর স্লিপ কাটতে নয়। আরিয়ান দ্রুত ওর হাত টেনে ধরে। নিতু নিজের ভারসাম্য রক্ষা করে সোজা হয়ে দাঁড়াতেই আরিয়ান বলে, বলেছিলাম না? নিতু লজ্জায় মাথা নুইয়ে বলে, আসলে খেয়াল করিনি।
আরিয়ান কিছুই বলল না, নিভৃতে তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিতুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। বাকিটা পথ আর হাত ছাড়ল না সে। ড্রয়িং রুমে বসেছে আজ জম্পেশ আড্ডা। বাড়ির ছোট বড় সকলেই একজোট হয়ে নানান কথার সুর তুলছে। মাঝে মধ্যে হাসির রোল পড়ছে উচ্চস্বরে। কথায় কথায় জানা গেল মাহিনের বিয়ের জন্যই আরিয়ানের বিয়েটা চটজলদি সারতে হয়েছে। শেখ বাড়ির নিয়ম অনুযায়ী বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করতে পারবে না, আর শেখ বাড়ির বড় ছেলে হিসেবে আরিয়ানকেই ধরা হয়। কয়েক বছর ধরেই আরিয়ানকে বিয়ের জন্য বলা হচ্ছিল, কিন্তু আরিয়ান বিয়ে করতে ইচ্ছুক নয় বলে তারা কথা আগাতে পারেনি। এর মাঝে মাহিন এসে ওর পছন্দের কথা জানায়। পাত্রীপক্ষের ব্যাকগ্রাউন্ড ভালো থাকায় বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়, কিন্তু বিয়েটা আটকে থাকে আরিয়ানের বিয়ের জন্য। অবশেষে আরিয়ানও সম্মতি জানায় বিয়ের জন্য, আর পুরো ব্যাপারটাই সে ছেড়ে দেয় নীলুফা ও রাদিনের ওপর। কেননা তার ভরসা ছিল তার পছন্দের ওপর। ঘটকের মাধ্যমে নিতুকে নাকি রাদিনী পছন্দ করেছিলেন আরিয়ানের জন্য। অতঃপর আরিয়ানকে বিষয়টা জানানো হলে সে পাত্রীকে না দেখেই তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কথা ছিল তাদের মেয়ে পছন্দ হলে আংটি পরিয়ে রাখবেন, আর খুব দ্রুত আয়োজন করে বিয়ের পর্ব চুকিয়ে নেবেন। এরপর মাহিনেরটা। কিন্তু পাত্রীপক্ষ চাইছিলেন বিয়েটা পরেই হোক, তাই দুই পক্ষ সেদিনই বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেন আরিয়ান আর নিতুর কাবিন করিয়ে রাখবেন এবং পরবর্তীতে আয়োজন করে নেবেন। সব শুনে নিতু ধাতস্থ হয়ে বসেছিল। আরিয়ানের সাথে তার বিয়ে কাকতালীয়, অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছিল তা সে পূর্বেই বুঝেছিল। তবে আগেরকার মতো এখন তার বিশ্রী অনুভূতি হয় না সম্পর্কটা নিয়ে। অপ্রিয় মানুষটাকেও আর অসহ্য লাগে না, বরং অন্যরকম এক মগ্নতা, স্নিগ্ধতা কাজ করে।